বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। উত্তরায় এনসিপির নেতাকে অপহরণ এবং নির্যাতন। উত্তরায় তুরাগ থানা এলাকায় আওয়ামী সন্ত্রাসী ময়লা দেলোয়ার এবং কাউসারের নেতৃত্বে এনসিপির ঢাকা মহানগর উত্তরের সদস্য ইকবাল হোসেনকে অপহরণ ও নির্যাতন করা হয়েছে। আজ সকালে এই তথ্য জানা গেছে। এরপর জানাবো রাস্তা পরিষ্কারের মধ্য দিয়ে কাজ শুরু জামাত আমিরের। ঢাকা ১৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরদিন রাস্তা পরিষ্কারের মধ্য দিয়ে কাজ শুরু করলেন জামাত ইসলামের আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। এদিকে নতুন প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত সচিবালয়। নতুন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং মন্ত্রণালয়ের সদস্যরা আজ প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করবেন। আজ সকাল থেকেই সচিবালয়ে বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয়ে প্রধানমন্ত্রীকে বরণ করতে বিশেষ ব্যস্ততা দেখা গেছে। এবারে জানাবো বিএনপি জুলাই গণ অভ্যুত্থানকে অবজ্ঞা করেছে বলল ইসলামী আন্দোলন। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জুলাই গণ অভ্যুত্থানকে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জুলাই সনদের ধারা ৮-এ পরিষ্কারভাবে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা বলা হয়েছে। এবং সর্বশেষ জানাবো রমজান আসার আগেই বাড়তি নিত্যপণ্যের দাম। পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম বেড়েছে বাজারে। বিশেষ করে রমজানে যেসব পণ্যের চাহিদা বেশি থাকে সেসব পণ্যের দাম কিছুটা বেড়েছে। গত কয়েকদিন সারা দেশে পণ্য পরিবহন অনেকটাই বন্ধ থাকায় এই পণ্যগুলোর দাম অতিরিক্ত বেড়েছে বলে তারা জানিয়েছে। তবে এই পণ্যের অতিরিক্ত দামের ফলে সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই ক্ষোভ বিরাজ করছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় থাকাকালীন দেশের বিভিন্ন জায়গায় তারা যে সিন্ডিকেট দেখতে পেয়েছিল সেই সিন্ডিকেটের কারণেই মূলত সমস্ত পণ্যের দাম বেড়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। উত্তরায় এনসিপি নেতাকে অপহরণ এবং নির্যাতন। উত্তরায় তুরাগ থানায় আওয়ামী সন্ত্রাসী ময়লা দেলোয়ার ও কাউসারের নেতৃত্বে এনসিপি ঢাকা মহানগর উত্তরের সদস্য ইকবাল হোসেনকে অপহরণ ও নির্যাতন করা হয়েছে। আজ এই তথ্য জানা গেছে। উত্তরা ১০ নম্বর সেক্টরের ১১ নম্বর রোড থেকে তুলে নেয়া ময়লা দেলু ওরফে দেলোয়ার, কাউসার সহ সন্ত্রাসীরা ওরা সবাই আওয়ামী লীগের ৫৪ নং আওয়ামী সাবেক কাউন্সিলর যুবরাজের সন্ত্রাসী বাহিনী ও জুলাই হত্যা মামলার আসামি। ভুক্তভোগী ইকবালকে একটি বাড়ির নিচতলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি বাংলাদেশ সরকারি কুয়েত মৈত্রী হসপিটালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। বর্তমানে তার শারীরিক অবস্থা খুবই খারাপ অবস্থানে রয়েছে। যখনই বিএনপি সরকার ক্ষমতায় এসেছে তখনই সঙ্গে সঙ্গে এই আওয়ামী দুর্বৃত্তরা নতুন করে আবার সারা দেশ জুড়ে এই ধরনের হামলা কর্মকাণ্ড শুরু করেছে। এই হামলার মধ্য দিয়ে তারা মূলত একরকম বাংলাদেশটাকে নতুন করে এমন কর্মকাণ্ড শুরু করেছে যাতে করে সারা দেশের মানুষ আসলে সবাই অনেক বেশি হতাশার মধ্যে রয়েছে। সারা বাংলাদেশে এখন এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এই ব্যাপারটি আসলে দেখা যাচ্ছিল এবং পুরো বিষয়টি সবার সামনে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখবেন।
রাস্তা পরিষ্কারের মধ্যে কাজ শুরু জামাতের আমিরের। আজ প্রথম কাজ শুরু করলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ফজরের নামাজ পড়ে তারপর নেতাকর্মীদেরকে নিয়ে তিনি তার নির্বাচনী এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান শুরু করেছেন। দেশের মানুষ এটাকে খুবই ইতিবাচক হিসেবে দেখছে। দেশের মানুষ বলছে, আহা, এমন একজন মানুষই যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন সেটি আমাদের দেশের জন্য খুবই ভালো হতো। দেশের মানুষ আরও বলছে যে তার মতো একজন সৎ ও যোগ্য নেতৃত্বকে দেশের মানুষ চিনল না। তাই সবাই কমেন্ট বক্সে এই বিষয়টিকে নিয়ে অনেকেই কমেন্ট করছে এবং যার যার মতামত শেয়ার করা হচ্ছে। সেখান থেকে বিভিন্ন মানুষের কমেন্ট বিশ্লেষণ করে দেখা গেল তারা সবাই বলছেন যে জামাতের আমিরের মতো এমন একজন দায়িত্বশীল ব্যক্তিকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেটি আমাদের জন্য আর হয়নি। সুতরাং এই ব্যাপারটি আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। তাহলে কিভাবে কি হয়ে গেল এবং আমাদের ভোটগুলো প্রকৃতপক্ষে কিভাবে কারা পেল? ভোট দিলাম কিন্তু সরকার নির্বাচিত হলো না, ইত্যাদি নানা রকম প্রশ্ন করছেন অনেকেই। তবে শেষ বিষয়টি আসলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না এবং এই বিষয়গুলোকে খুবই দায়িত্বশীলতার সঙ্গে বলা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারেই নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে তিনি সবাইকে যে কার্যক্রমের কথা জানিয়েছিলেন সেটি আসলে হয়নি। নতুন প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত সচিবালয়। নতুন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং মন্ত্রিপরিষদের সদস্যরা আজ প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করবেন। বুধবার সকাল থেকে সচিবালয়ে বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয়ে প্রধানমন্ত্রীকে বরণ করতে বিশেষ ব্যস্ততা দেখা গেছে। অনেকেই ফুলের তোড়া নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে দেখা গেছে। এছাড়াও সকাল থেকেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা ফোর্স ও এসএসএফ এর সদস্যরা সচিবালয়ের ভিতরে অবস্থান করছেন। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের ৩য় তলায় অবস্থিত প্রধানমন্ত্রীর কক্ষ গতকাল বিকেলে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অফিস কক্ষের নামফলক লাগানো হয়েছে। প্রত্যেকটা অফিস নতুন রূপে সাজানো হয়েছে। এ সময় সচিবালয়ে কর্মরত বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে তারা জানায়, নতুন প্রধানমন্ত্রী আজ প্রথম কর্মদিবসে সচিবালয়ে আসছেন, আমরা অনেক খুশি। ভূমি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, আমাদের মন্ত্রী প্রথম সাবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন, এরপর সচিবালয়ে অফিস করবেন। দীর্ঘদিন পর তারেক রহমান এখন তিনি সচিবালয়ে প্রবেশ করবেন। তারেক রহমানের অপেক্ষায় রয়েছে সচিবরা, কারণ এই সচিবরাই সবথেকে বেশি ভূমিকা পালন করেছে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য বলে অনেকেরই ধারণা। এজন্য তারা এখন নতুন করে এর আগে শেখ হাসিনার সরকারকে যেমন তারা তেলমর্দন করত, এখন তারা আবার বিএনপিকে তেলমর্দনের কার্যক্রম শুরু করেছে। এই সচিবরাই মূলত বাংলাদেশে সেই আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি করেছে, যেটা সাধারণ মানুষের এতদিন ধরে একরকম তাদের প্রতি আস্থা ছিল, সেটি হলো বিএনপি জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছে বলল ইসলামী আন্দোলন। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, জুলাই সনদের ধারা ৮-এ পরিষ্কারভাবে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা বলা হয়েছে। এই ধারা ৯ একই অনুষ্ঠানে একই ব্যক্তির কাছে শপথ নেয়ার কথা বলা আছে। সব বিষয়ে আইনি নানা বিতর্ক থাকলেও বিএনপি সহ সবাই সেই জুলাই সনদে স্বাক্ষর করেছে। এই সনদের উপরেই গণভোট হয়েছে, তাতে জনগণ সাড়া দিয়েছে। তিনি আরও বলেন, এখনো পুরনো আইনি বিতর্ক তুলে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়া স্পষ্টই জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করা। সেই সনদে প্রাপ্ত জনরায়কে উপেক্ষা করে হাজার হাজার মানুষের জীবন উৎসর্গ করার বিষয়টি বিএনপি কিভাবে নিবে সেটি
সেটি দেশের মানুষ ইতিমধ্যেই টের পাচ্ছে। বিএনপি যদি তারা জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করতে না পারে, এটি তাদের জন্য বড় ব্যর্থতা হিসেবেই দাঁড়াবে। দেশের মানুষ কিন্তু এখন আর আগের মতো নেই যে স্বৈরাচারী কাঠামো পরিবর্তনের জন্য এই আন্দোলন সহ বিভিন্ন কার্যক্রম চালু হয়েছিল। আসলে এখন সেই বিষয়গুলো নেই। এখন সেই বিষয়গুলো খুবই দুঃখজনক হলেও সত্য যে পুরো বিষয়টি আসলে সেভাবেই যাচ্ছে না। সেজন্য সবাই ইতিমধ্যেই সেভাবে কাজ শুরু করেছে। ইতিমধ্যেই সেই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কিন্তু বিএনপি যদি এই দাবিগুলো, জনগণের আকাঙ্ক্ষাগুলো মেনে নিতে না পারে, সেটি বিএনপির জন্য আবারও বড় ধরনের ইতিহাসের ব্যর্থতার দায় নিতে হবে। কারণ বিএনপি এখন পর্যন্ত তারা যে কার্যক্রম চালিয়েছে এতে জনগণ তাদের উপর সন্তুষ্ট নয়। সুতরাং এখনই এসব বিষয় নিয়ে কাজ করতে হবে বলে বলা হচ্ছে এবং এই বিষয়গুলোকেই খুবই গুরুত্ব সহকারে দেখানো হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, সেই বিষয়গুলো এখনো সামনে আসতে পারেনি এবং এগুলো অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া।